অফিস থেকে বেরোতে একটু দেরিই হয়ে গেল অনিমেষের। ইয়ার এন্ডিংয়ের সময় অফিস ছুটির কোনো নির্দিষ্ট সময় থাকে না। আজও সেই রকম সময়ের চেয়ে আরও বেশি সময় কাটাতে হলো অফিসে। রাত্রি 11টার সময় সেক্টর 5 থেকে যখন অফিসের বাসে চাপলো অনিমেষ, তখন আবার সেলফোনটা বেজে উঠল। এবারও দেবযানী ফোন করেছে। এর আগেও 3বার ফোন করেছিল সে, কিন্তু অনিমেষ ফোনটা ধরেনি। শুধু মেসেজে জানিয়ে দিয়েছিল আসতে দেরি হবে। তো হে অনিমেষ ফোনটা ধরলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? অফিস থেকে বেরোওনি? এই বেরোলাম। আজ অফিসের বাসে আসছি। কত করে বলি বাইক বা গাড়িটা নিয়ে যাও, আমার কথা শুনলে তো? ফোন করেছো কেন সেটা বলো, বেশি হেজিও না। হ্যাঁ আমি কথা বললেই তো হ্যাঁ যাই, শখ করে ফোন করিনি তোমাকে। তোমার মা জননী আবার নাটক শুরু করেছেন। রাতের খাবার ওষুধ কিছুই খাচ্ছেন না। বলছেন বাবু আসলে তবে খাবো। তাই জিজ্ঞাসা করছি তোমাকে কখন আসবে তুমি। সারাদিন তো মাকে দেখতে হয় না তোমার, সবই তো রাধাদি করে। রাতের খাবারটাও খাওয়াতে পারছো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাজে কথা বলবে না একদম। তোমার মা জেদ করে না খেলে আমি কি করতে পারি? যত্ত সব। মা ছেলে মিলে আমার জীবনটা একদম নরক করে দিল। রাখছি। কথা কটা বলে দুম করে ফোনের লাইনটা কেটে দিল দেবযানী। অনিমেষও রাগে মস্তিষ্কে ধোঁয়া দিতে উদ্যত হলো। দেবী দেবী প্লিজ রাগ করো না, দেরি হয়ে গেছে বলে এভাবে রাগ করবে তুমি? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি এখানে? সব লোকগুলো কেমন চেয়ে চেয়ে দেখছিল আমাকে, তাই নাকি? তা তুমি যদি এত সুন্দরী হও তো ওদের আর দোষ কী বলো? মজা করবে না একদম, না হলে এই সুন্দরীর কাছে এক কিল খাবে অনিমেষবাবু। মারবে? মারো। তোমার কিলেও যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। অনিমেষের কথায় দেবযানী লজ্জায় মুখ নিচু করে। তারপর ব্যাগ থেকে ছোট্ট প্যাকেট বার করে সে। সোনালি কাগজে মোড়ানো বাক্সটা অনিমেষের দিকে এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন অনি। তোমার জন্যে তোমার দেবীর তরফ থেকে ছোট্ট উপহার। সোনালি মোড়ক খুলে বাক্সটা খুলতেই বেরিয়ে পড়ে একটা গোল্ডেন কালারের টাইটান ঘড়ি। দেবী লজ্জিত মুখে বলে, এর চেয়ে বেশি দামের ঘড়ি কেনার মতো সামর্থ্য ছিল না আমার, তবুও দিলাম তোমাকে। আমি জানি তোমার ঘড়ির প্রতি খুব ফ্যাসিনেশন আছে। তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়নি। অনিমেষের কথায় দেবী শুকনো মুখে মাথা নিচু করলে অনিমেষ হো হো করে হেসে ওঠে। শুধু পছন্দ হয়নি, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। ঘড়িটা পরো তাহলে কোনো একদিন। কোনো একদিন কি বলছো দেবী? আমি ঘড়িটা এক্ষুনি পরবো। চলো কাছের একটা ঘড়ির দোকানে ঢুকে চেনটা সাইজ মতো কাটিয়ে নিই। বাস থেকে নেমে ঘড়ির দিকে তাকায় অনিমেষ। 12টা বাজতে তখনও মিনিট 5 বাকি। পাশ দিয়ে একটা খালি রিক্সা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় রিক্সা চালকটি হাঁক দেয়। বাবু যাবেন নাকি? না ভাই যাব না। অনিমেষ চাইলে রিক্সা চেপে বাড়িতে পৌঁছতেই পারত, তার তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত ছিল, কিন্তু ইচ্ছে করলো না। সাত তাড়াতাড়ি বাড়ি ফিরতে। বাড়ি ফিরলেই তো মা আর বউয়ের মাঝে পিষে মরতে হবে তাকে। দেবযানীর সাথে আজ প্রায় 15 বছরের বিবাহিত জীবন কাটিয়েছে অনিমেষ। তার আগে 4 বছর একই সাথে ইঞ্জিনিয়ারিং পড়া। অনিমেষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে আর দেবযানী ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। দুজনের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ প্রেম। কলেজের বন্ধুরা বলতো, তোরা দুজনে হলি বেস্ট জোড়ি। সেই জোড়ির জোর বছরের পর বছর একসাথে কাটাতে কাটাতে কোথাও আলগা হয়ে গেছে। অনিমেষ জানতো দেবযানীকে তার মায়ের পছন্দ ছিল না। অনিমেষের মা সুধারানী দেবী তার এক বাল্যবন্ধুর মেয়েকে ছেলের বউ করে আনবেন বলে ভেবে রেখেছিলেন, কিন্তু অনিমেষ তার নিজের পছন্দ মতো বিয়ে করতে চাওয়ায় সুধা দেবী মর্মে খুব আঘাত পান। অনিমেষের বাবা অনিলাক্ষবাবু দেবযানীকে সাদরে গ্রহণ করেন। তার উপরে দেবযানী চাকরি করতে বলে সুধা দেবীর খুব আপত্তি ছিল। ঘরের বউ চাকরি করবে এটা তিনি যেন মানতেই পারছিলেন না। বিয়ের পর থেকে একটু কর্কশ সম্পর্কই তৈরি করে রেখে দিয়েছিলেন তিনি দেবযানীর সঙ্গে। দেবযানীও খুব প্রতিবাদী স্বভাবের ছিল, তাই মায়ের অন্যায় আবদারের সামনে কখনো প্রতিবাদ করে উঠত। তবু অশান্তিটা অতটা মারাত্মক আকার নিতে পারত না শুধুমাত্র অনিলাক্ষবাবুর জন্যে। উনি খুব সুন্দরভাবে সম্পর্কগুলোকে সামলে নিতেন। কিন্তু সংসারে অশান্তি ঘোরতর রূপে বেড়ে গেল যখন 3 মাসের 2টি যমজ সন্তানকে রেখে দেবযানী সরকারি চাকরিতে যোগ দিতে গেল। আগে থেকেই প্রাইভেট ফার্মে কাজ করলেও সরকারি চাকরির পরীক্ষায় বসা বন্ধ করছিল না দেবযানী। তার সেই চেষ্টার ফলস্বরূপ সে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি পেয়ে যায়। কিন্তু সুধা দেবীর দেবযানীর এই চাকরিতে ঘোরতর আপত্তি ছিল। তার বক্তব্য ছিল, 2টো সন্তানকে একসাথে দেখভাল করার জন্য মায়ের প্রয়োজন হয়। সেখানে আয়া দিলে কাজ চলে না, তাই তুমি এখন চাকরিতে যোগ দিতে পারবে না। যদি চাকরি করতেই হয় তবে বাচ্চাদের বয়স 3-4 বছর হয়ে গেলে তবে করবে। ততদিন কি চাকরিটা আমার জন্য বসে থাকবে মা? বেসরকারি চাকরি হলে করতাম না হয়তো, কিন্তু যখন সরকারি চাকরি, তখন এই চাকরি ছাড়ার কোনো প্রশ্নই আসে না। সে আমি জানি না, বাচ্চার ভালোর জন্যে বাবা মাকে অনেক কিছু করতে হয়, তাই তুমিও এখন চাকরি করতে পারবে না। আমার অনেক দিনের পরিশ্রমের ফল আমার এই চাকরি। আপনার ভুল সিদ্ধান্তের জন্য আমি আমার জীবন, আমার ভবিষ্যৎকে নষ্ট করতে পারবো না। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় আয়া থাকার পরও বাচ্চাদের বিশেষ দেখভালের জন্য বাবা মায়ের নজর থাকা উচিত, তাহলে আপনি অনিমেষকে বলুন চাকরিটা ছেড়ে দিতে।
ও বেসরকারি চাকরি করে, কিছুদিন বাদে আবার চাকরিতে ঢুকে যাবে, ততদিন ফ্রিল্যান্সিংয়ে কাজ করুক। কী স্পর্ধা তোমার! অত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি কেউ চাকরি ছেড়ে ঘরে বসবে বলে? কষ্ট করে পড়াশোনাটা আমার বাবা মাও আমাকে শিখিয়েছেন, তাই তাদের ত্যাগের কষ্টের মূল্য আমাকেও দিতে হবে। তাহলে চাকরিটা তুমি করবেই? একদম। এ বিষয়ে আমার মতামতটাই শেষ কথা। আমি কারোর কথা শুনবো না। আজ থেকে তোমাকে আমি ত্যায্য করলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না, তোমার হাতে জল স্পর্শও করবো না আমি। সেটা আপনার ব্যাপার। এরপর আর সম্পর্ক ঠিক হয়নি শাশুড়ি বৌমার। ছেলে আর ছেলের বউকে এক রাতের মধ্যে আলাদা করে দেন সুধাদেবী। আর সেখান থেকেই কোথাও একটা সম্পর্কের চিড় ধরে অনিমেষ আর দেবযানীর। সত্যিই কি একটু অ্যাডজাস্ট করতে পারতো না দেবযানী? তার জন্যই তো বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যেতে হলো তাকে। তারপর বেশ কিছু বছর বাদে যখন অনিমেষের বাবা মারা যান, তখন মাকে অনিমেষ প্রায় জোর করেই একসাথে থাকতে বাধ্য করে। ছেলের জেদের সামনে নতি স্বীকার করলেও সুধাদেবী কখনও দেবযানীর হাতে কিছু খেতেন না। রান্নার লোক না আসলে সুধাদেবী নিজেই নিজের রান্না করে খেতেন। এ ব্যাপারে অবশ্য দেবযানীর কোনো মাথা ব্যথা ছিল না। তার বক্তব্য ছিল, উনি যখন চান না আমার ছোঁয়া খেতে তখন খাবেন না, এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমার প্রতি তার রাগ আছে, তাই উনি ওনার জেদ বহাল রেখেছেন। আমার এই বিষয়ে নাক গলানোর কোনো কিছু নেই। শাশুড়ি বৌমাও কেউই কারো প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করতো না কখনো। দেবযানীর উপরে রাগ করে নাতি নাতনিদেরও কখনো দেখেনি সুধাদেবী। খুব সংগ্রাম করেই ছেলে মেয়েকে বড় করে তুলেছে দেবযানী। মাঝে মধ্যে শ্বশুরমশাই গিয়ে তবু ছেলে মেয়ে দুটোকে দেখেছেন, কিন্তু সুধাদেবী কখনোই কোনো সহযোগিতা দেখাননি। সেই সুধাদেবী বছর তিনেক আগে বাথরুমে পড়ে গিয়ে কোমর ভেঙে বিছানা নিয়েছেন। প্রথম প্রথম দুবেলাই আয়া থাকতো তার দেখভালের জন্যে, কিন্তু যে মানুষ বিছানায় ছেড়ে আর কোনো দিনও উঠতে পারবে না, তার জন্য তো সারা জীবনের আয়ার বন্দোবস্ত করার ব্যাপার আছে। তারপর ছেলে মেয়ে দুটোও বড় হচ্ছে, ওদের লেখাপড়া আর ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে হবে, তাই রাতের আয়াকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই এক সমস্যা, রাতে অনিমেষের বাড়ি ফিরতে দেরি হলে শাশুড়ি বউয়ের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। আজও সেই রকম কিছু হয়েছে। দরজা খুলে দেবযানী বলে, হাত পা ধুয়ে তোমার মাকে খাইয়ে দাও, তারপর নিজে খেয়ে নাও, আমি খাবার গরম করছি। কার ভালো লাগে এই কানা রাতে ঘরে ঢুকে রুগীর সেবা করতে? সেটা তোমার মাকে বুঝিও, আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি। তোমার বলা সে আমার জানা আছে। রাত বিরেতে ঢুকে ঝগড়া করো না অনি, যাও তোমার মাকে গিয়ে খাইয়ে এসো, তারপর আমরা খাবো, আমারও খিদে পেয়ে গেছে। শত ঝগড়ার মধ্যেও দেবযানীর সুপ্ত ভালোবাসাটা মাঝে মধ্যে চোখে পড়েই যায় অনিমেষের। চারিদিকে মহামারী শুরু হয়েছে। সরকার অতর্কিতভাবে লকডাউন ঘোষণা করে দিয়েছে। ফলে পুরো দেশ জুড়েই সবাই গৃহবন্দী। এই সময় যখন রান্নার লোক, কাজের লোকই আসছে না, তখন রাধাদির আসার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই এখন ঘরের সব দায়িত্ব এসে পড়েছে দেবযানীর ওপর। প্রথম দুদিন মায়ের দেখভাল অনিমেষই করেছিল, কিন্তু সেদিন বাজারে গিয়ে পা পিছলে পড়ে যেতে গিয়ে হাত দিয়ে কিছু ধরতে গিয়ে বাঁ কাঁধে একটা চিড় ধরে অনিমেষের। ডাক্তার বলেছেন কোনো ভারী জিনিস যেন না ওঠায় অনিমেষ। তাই এখন অনিমেষও আর মায়ের দেখভাল করতে পারে না। সুধা দেবীর জেদ এই এত বছরে এসে ভেঙেছে। এখন আর দেবযানী ছাড়া কোনো উপায় নেই, তার হাতেই সব কিছু করতে হচ্ছে তাকে। এমনকি হাতে গ্লাভস পরে শাশুড়ির বেডশোরও পরিষ্কার করে দেয় দেবযানী। আজ প্রায় 21-22 দিন এক টানা শাশুড়ির সেবা করে যাচ্ছে দেবযানী। যে দেবযানী বিগত এতগুলি বছর শাশুড়ির প্রতি কোনো দায়িত্বই দেখায়নি, সে এই কয়দিনে দেখিয়ে দিল সেবা, কর্তব্য, দায়িত্ব কাকে বলে। মায়ের সাথে সারাদিন কিছু না কিছু নিয়ে লেগেই থাকতো দেবযানীর। তাই মায়ের প্রতি অবহেলার কথা ভেবেই দেবযানীর প্রতি কোথাও উদাসীন হয়ে যাচ্ছিল অনিমেষ। তাই তো গত বছর জন্মদিনে দেবযানী একটা রোলেক্স ঘড়ি উপহার দিলে সেটাকে অবচেতন মনে কোথায় রেখেছিল সেটা আর মনেই করে উঠতে পারেনি অনিমেষ। দেবযানী খুব কষ্ট পেয়েছিল, আর সেটাই স্বাভাবিক ছিল। সংসারের অশান্তির চাপে ওদের মধ্যবর্তী বন্ধুত্ব আর ভালোবাসাটাও যেন কোথাও চাপা পড়ে গেছে। অনিমেষের বরাবরই বিভিন্ন ঘড়ির প্রতি ভীষণ আকর্ষণ। সেটা দেবযানী জানে বলেই বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি সময়ে সময়ে কিনে দেয় সে অনিমেষকে। কিন্তু গত বছর মাকে নিয়ে মনের মধ্যে এত উচাটন ছিল, আর দেবযানীর প্রতিও এমন বিরক্ত ছিল যে ঘড়িটাকে আর ভালোবেসে পরা হয়ে ওঠেনি। জন্মদিনের দিনে একবার পরেই ক্ষান্ত দিয়েছে সে, তারপর সেটাকে যে কোথায় রেখেছে সেটাও ওর মনে করা হয়ে ওঠেনি। হয়তো বা মনে করতে চাইনি, কিন্তু এই 3 সপ্তাহে দেবযানীর আচরণ কোথাও যেন পুরনো অনিমেষকে ফিরিয়ে নিয়ে আসছে। সত্যি তো দেবযানী পুত্রবধূ হিসেবে তো খারাপ নয়, বরং তার মাই মিথ্যে জেদ দেখিয়ে সংসারে অশান্তি তৈরি করে রেখেছিলেন। দেবযানী নিজের চাকরি করে অন্যায় তো কিছু করেনি, সে তো ঘরে বাইরে সব কিছু একা হাতে সামলে নিয়েছে। তবে সত্যিই তো সেদিন তার সুধা দেবীর অন্যায় দাবিকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই ছিল না।
অনিমেষ উপলব্ধি করে দেবীর ব্যক্তিত্বকে। দেবী কোনোদিনই দায়িত্বজ্ঞানহীন ছিল না। সে তার মায়ের রাগকে প্রশ্রয় না দিলেও সম্মান দিয়েছে। তাই তো মায়ের প্রয়োজনে মায়ের পাশে ভালোবেসে দাঁড়িয়েছে। যতদিন মা স্বাবলম্বী ছিল ততদিন শাশুড়ির রাগকে কম করতে চেয়ে তার আগু পিছু তো ঘোরেনি কখনো। দেবী জানত তাতে সুধা দেবী আরও রুষ্ট হবেন। আজ সংসার থেকে পালাতে ইচ্ছে করছে না অনিমেষের। অনিমেষ বুঝেছে তার মা আর বউয়ের মধ্যবর্তী সম্পর্কের রসায়নকে। আজ মাও বোধহয় বুঝতে পেরেছে যে দেবযানী জেদি হলেও তার জেদটা সবার ভালোর জন্যেই। তার জেদ সংসারের খারাপ করেনি কখনো। হয়তো সুধা দেবীও উপলব্ধি করেছেন যে রাঁধে সে চুলও বাঁধে। তাই অনেক দিন বাদে অনিমেষ দেবীর অনি হয়ে দেবীর দেওয়া উপহারটা খুঁজতে শুরু করলো, কিন্তু পেল না। প্রায় সারা বাড়ি তোলপাড় করেও রোলেক্স ঘড়ির সন্ধান করতে পারল না সে। নিজের ওপর রাগে দুঃখে মাথায় হাত দিয়ে বসে পড়ল অনিমেষ। সকাল থেকে দেখে যাচ্ছি কিছু খুঁজে যাচ্ছ তুমি। তোমার কি কিছু হারিয়েছে? স্নান করে ভিজে এলো চুলে সিঁথিতে সিঁদুর পড়তে পড়তে জিজ্ঞেস করে দেবী। খুব দামি একটা উপহার। উপহার? কে দিল? তুমি তো এই কদিন বাড়ি থেকেই বেরোওনি। বাইরের কেউ না, উপহারটা তোমারই দেওয়া ছিল। গত বছর আমার জন্মদিনে দিয়েছিলে তুমি। এতদিনে মনে পড়ল? তোমার সামনে স্বীকার করতে আপত্তি নেই দেবী। সেদিন সেই ঘড়িটা তুমি ভালোবেসে দিলেও আমি ভালোবেসে নিতে পারিনি। হয়তো সংসারের ডামাডোলি অবচেতন হয়ে গিয়েছিল আমার ভালোবাসা আর অনুভূতি। আজ ফিরে এসেছে বুঝি সেই ভালোবাসা? ভালোবাসাটা ছিলই দেবী, ভালোবাসার উপলব্ধি হারিয়ে গিয়েছিল। সেই উপলব্ধিকে আজ ফিরে পেয়েছি। এত বছরের সম্পর্ক আমাদের, তবুও আজ যেন নতুন করে চিনলাম তোমাকে। দুঃখ শুধু একটাই, স্বাদের ঘড়িটা হারিয়ে ফেললাম আমি। দেবী আলমারি খুলে একটা বাক্স থেকে রোলেক্সের ঘড়িটা বার করে দিয়ে হেসে বলল, বিছানার পেছনে পড়ে গিয়েছিল। তুমি চাইলে তবেই তোমাকে ফেরত দেবো ভেবে আর কখনো ঘড়ির প্রসঙ্গ তুলিনি। সত্যি দেবী, তোমার ব্যক্তিত্ব, তোমার মানুষ চরিত্র উপলব্ধি করার ক্ষমতা অসীম। নতি স্বীকার করলাম তোমার কাছে। তুমি সত্যিই তোমার নামের মতোই দেবী। বলে জড়িয়ে ধরে অনিতার ভালোবাসার ব্যক্তিত্বময়ী দেবীকে। দেবযানী অনির বাহুবন্ধনে লিপ্ত হয়ে মনে করে তার শ্বশুরের কথা। সংসারে অশান্তি যখন তুঙ্গে তখন তিনি বন্ধুর মতো দেবযানীর পাশে থেকে বলেছিলেন, হাল ছেড়ো না দেবযানী, সময় একদিন বদলাবেই। একদিন তোমার শাশুড়ি মাকেও তোমার আসল চরিত্র বুঝতে হবে। সেদিন সেও তোমাকে মন থেকে মেনে নেবেন। আর মায়ের সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে গেলে দেখবে তুমি আবার তোমার পুরনো অনিমেষকে ফিরে পাবে। আজ বাবা নেই, কিন্তু তার সেদিনের উপলব্ধি এতদিন পরে সত্যি হয়ে দেবযানীর জীবনে ফিরে এলো। এই উপলব্ধি বোধহয় সেই বৃদ্ধ বন্ধুরই আশীর্বাদ।